যদি আমি তোমাকে বলি যে নিউজিল্যান্ডের ওয়ান অফ দ্য সিক্রেট অফ ইকোনমি হচ্ছে দুধ বা ডেইরি প্রোডাক্ট, তাহলে ব্যাপারটা অনেকটা অ্যামেজিং বা হাস্যকর শোনাবে, তাই না? বাট আসল রহস্য কিন্তু এটাই, দুগ্ধজাত দুধ নিউজিল্যান্ডের অর্থনীতিকে বিভিন্ন উপায়ে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে। যদি এক নম্বর কথা বলি আমরা রপ্তানি আয়, রপ্তানি আয়ে দুগ্ধজাত পণ্য হলো নিউজিল্যান্ডের অন্যতম বৃহত্তম রপ্তানি, যা অর্থনীতিতে বিলিয়ন বিলিয়ন অবদান রাখে। এই রাজস্ব বাণিজ্যের ভারসাম্য সমর্থন করে। কর্মসংস্থান, দুগ্ধশিল্পী হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করে সরাসরি খামারে এবং প্রক্রিয়াকরণ, পরিবহন এবং খুচরা বিক্রেতার মতো সংশ্লিষ্ট খাতে। বিনিয়োগ, দুগ্ধের বর্ধিত চাহিদা অবকাঠামো, প্রযুক্তি এবং গবেষণায় দেশীয় ও বিদেশি উভয় বিনিয়োগকে আকৃষ্ট করেছে। পল্লী উন্নয়ন, দুগ্ধ খাতের প্রবৃদ্ধি গ্রামীণ জনগোষ্ঠীকে পুনরুজ্জীবিত করেছে, অর্থনৈতিক স্থিতিশীলতা প্রদান করেছে এবং স্থানীয় পরিষেবাগুলোকে সমর্থন করেছে। উদ্ভাবন এবং স্থায়িত্বের ক্ষেত্রে নিউজিল্যান্ডে ডেইরি মিল্ক উল্লেখযোগ্য অবদান রেখেছে। টেকসই দুগ্ধ চাষের অনুশীলনের উপর নিউজিল্যান্ডের ফোকাস কৃষি কৌশলগুলিতে অগ্রগতির দিকে পরিচালিত করেছে। পরিবেশগত উদ্বেগগুলিকে মোকাবিলা করার সময় উৎপাদনশীলতা বৃদ্ধি করেছে। সামগ্রিকভাবে দুগ্ধজাত দুধ নিউজিল্যান্ডের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গ্রাস ফিড এবং গ্রিন ফিড দুই ধরনের ফিডের উপর এরা মেইনলি নির্ভর করে থাকে। এছাড়া ওমেগা 3 ফ্যাক্টর, বেটা ফ্যাক্টর, সিএলএ ফ্যাক্টর তাদের দুধের মধ্যে এই উল্লেখযোগ্য গুণগত মানগুলো তারা এনশোর করে থাকে, যাতে তাদের দুধগুলো বহির্বিশ্বকে আকৃষ্ট করতে পারে, বহির্বিশ্বের কনজিউমাররা যাতে তাদের উপর একটা ট্রাস্ট নির্ভর বা ট্রাস্ট গেইন করতে পারে বা একটা ট্রাস্ট রাখতে পারে। এছাড়া আমরা যদি দেখি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, জেনেটিক ইমপ্রুভমেন্ট, অটোমেশন ইন দ্যাট ফ্যাক্টরি অর ইন দ্যাট প্রোডাকশন অফ মিল্ক, তারপর আধুনিক যত সম্ভব ইকুইপমেন্ট ব্যবহার করা যায় সব কিছু তারা এনশোর করেছে প্রপার দুধ বা ডেইরি প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে। এবং সিমলেস এনভায়রনমেন্ট, সিমলেস টেকনোলজি, কোনো হ্যাজার্ড হবে না, কোনো হ্যাজার্ডাস কন্ডিশন না, কোনো ল্যাগ হবে না, কোনো উৎপাদনে টাইমে কোনো তারতম্য হবে না, এই জিনিসগুলো এনশোর করার মাধ্যমে এক্সপোর্টাররাও তাদের প্রতি আগ্রহ দেখাচ্ছে এবং তারা অনেক অনেক বেশি মিল্ক প্রোডাক্ট বা ডেইরি প্রোডাক্ট, ইয়োগার্ট, আইসক্রিম, ইনফ্যান্ট ফর্মুলা মানে বাচ্চাদের ডেইরি মিল্ক, যেগুলো 140টি কান্ট্রিতে এক্সপোর্ট করে থাকে এবং যার মাধ্যমে চায়না, অস্ট্রেলিয়া, ইউএস, ইউর সাথে কম্পিট করতে পারছে। কারণ এই সেক্টরে নিউজিল্যান্ড কিন্তু একাই কিং না, এছাড়াও ইউএসএ বা চায়না তারাও কিন্তু ট্রাই করে যাচ্ছে কীভাবে তারা এই ডেইরি মিল্কের যে মার্কেটটা, সেটা বহির্বিশ্বের যে চাহিদা সেটাকে তারা এন্টার করতে পারে এবং সেটাকে তারা ক্যাপচার করতে পারে। বাট নিউজিল্যান্ড তাদের গুণগত মান বজায় রেখে কোয়ালিটি প্রোডাক্ট কন্টিনিউয়াসলি মানে সরবরাহ করার মাধ্যমে তারা এটা ইনশিওর করেছে যে তারা যাতে এই পার্টিকুলার ফিল্ডটাতে কিং থাকে এবং এই পার্টিকুলার ফিল্ডটাতে তারা যত সম্ভব টাকা উপার্জন করতে পারে তাদের দেশের জন্য সেটা করতে পারে। ইউএসএ, ইউ এবং চায়না তাই এক্ষেত্রে নিউজিল্যান্ডের থেকে যোজন যোজন পিছিয়ে রয়েছে। এছাড়া আমরা যদি দেখি নিউজিল্যান্ডের মোট ইকোনমির প্রায় 10% শেয়ার আসে এই ডেইরি মিল্ক থেকে, ডেইরি মিল্কের খাত থেকে। নিউজিল্যান্ডের এই ডেইরি মিল্কের সাডেন রাইজ বা সাডেন উত্থানের ক্ষেত্রে তাদের এনভায়রনমেন্টেরও একটা বড় হাত রয়েছে। তাদের দেশে গরু ভালোভাবে বিচরণ করতে পারে, তাদের দেশে অনেক বড় বড় ভালো ঘাস রয়েছে, অনেক মাঠ রয়েছে, মধ্যে জনসংখ্যা কমার কারণে তাদের অনেক অনেক বেশি জায়গা রয়েছে যেখানে তারা তাদের গবাদি পশুকে নার্চার করতে পারে, তাদেরকে প্রপার এনভায়রনমেন্ট দিতে পারে এবং যাতে তাদের পশুরা প্রপারলি গ্রো করতে পারে এবং ভালো দুধ উৎপাদন করতে পারে। তো এই ভৌগোলিক ফ্যাক্টরটাও একটা বিশাল বড় ফ্যাক্টর নিউজিল্যান্ডের এই পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে। তারা কিন্তু অনেক ভীষণ হিউম্যানিটেরিয়ান কাজও করে থাকে, তারা আফ্রিকাতে বিনামূল্যে দুধ দিয়ে থাকে বা চিজ দিয়ে থাকে, সরবরাহ করে থাকে। তো হাউ মিল্ক মেড ইট রিচ অ্যান্ড হাউ ক্যান ইট মেক ইউ টু রিচ, এটা যদি তোমরা আরও জানতে চাও তাহলে আমি আরও একটা ভিডিও বানাবো আরও ডিটেলসে। সো টিল দেন, আল্লাহ হাফেজ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার দ্য ভিডিও উইথ ইয়ার ফ্রেন্ডস।